নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। পদ্মপথে বাংলা নিয়ে নতুন সরকার, রাজ্যের প্রথম বিজেপি সরকার কোন পথে এই বাংলাকে গড়ে তুলতে চাইছেন নতুন করে, তাদের কর্মসূচি অনুযায়ী আমরা রোজ হদিশ নেওয়ার চেষ্টা করি। কিন্তু এর মাঝখানে, অর্থাৎ এই সরকারি কার্যক্রম, সরকারি উদ্যোগের মাঝখানেই অবশ্যই একটি সরকারি বিষয়, গণতন্ত্রের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি ভোট, একটি নির্বাচন। উপনির্বাচনও নয়, এ নির্বাচন হয়েছিল কিন্তু সেই নির্বাচনের পুরোটাই বাতিল হয়, বাকি থেকে যায় ফলতার নির্বাচন। সেই নির্বাচন সম্পূর্ণ হওয়ার কথা ঠিক দুদিন পর, অর্থাৎ ফলতায় নতুন করে ভোট গ্রহণ হওয়ার কথা। আর তার ঠিক আগে আজকে প্রচারের শেষ দিন হিসেব মতো সেদিনকে নিজের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন জাহাঙ্গীর খান, ফলতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। জাহাঙ্গীরের পরিচয় শুধু এটুকু হলেও হয়তো তাও একরকম হতো। জাহাঙ্গীর খানের পরিচয়, তিনি ফলতায় কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। সেহানো জাহাঙ্গীর, যিনি নিজেকে পুষ্পার সঙ্গে তুলনা করে বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেই, তিনি ঝুঁকলেন শুধু নয়, তিনি পালালেন কেন নির্বাচনী ময়দান ছেড়ে একেবারে শেষ লগ্নে? যদিও এই পালানোয় কিছু এসে যায় না, ওই ইভিএমে তার নামটা থেকেই গেল। তার কারণ এভাবে নাম প্রত্যাহার করা যায় না। প্রত্যাহারের শেষ দিন চলে যাওয়ার পর আর নাম প্রত্যাহার করার কোনো সুযোগই নেই। দ্বিতীয়ত জাহাঙ্গীর খানের নামে ইতিমধ্যে এক দফা ভোট হয়ে গিয়েছে 29শে এপ্রিল, যে ভোটের সবটাই বাতিল হয়েছিল। তার প্রতিদ্বন্দ্বী, তার নামেও ভোট পড়েছিল, সেটাও বাতিল হয়ে গেছিল, তার কারণ নির্বাচনটাই নতুন করে করা হবে বলে। তো এহেন জাহাঙ্গীর এই সব কিছু জেনে শুনেও, এই টেকনিক্যালিটিস জেনেও হঠাৎ এই ঘোষণাটা করলেন কেন? কোনো ভয়, কোনো সমস্যা, কিছু বুঝতে পারা, আগাম আঁচ করলেন? আমরা জানি না, কিন্তু জাহাঙ্গীরের এই সিদ্ধান্ত ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কৌতূহল চরম তুঙ্গে বলা যেতে পারে। আর ঠিক এর পাশাপাশি ঘটছে আরও কতগুলো ঘটনা। যেমন কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার কোম্পানির নামে, লিফটস অ্যান্ড বাউন্সের নামে, তার মায়ের নামে আরেকটি সম্পত্তিতে, যে এই সম্পত্তিগুলোতে যে আইন বহির্ভূত অংশ রয়েছে, পরিকল্পনা বহির্ভূত, প্ল্যানের বাইরে, পুরসভাতে জমা দেওয়া প্ল্যানের বাইরে, সেই অংশগুলো আপনারা নিজেরাই হয় ভেঙে ফেলুন, নাহলে 7 দিনের মধ্যে না ভেঙে ফেললে আমরা গিয়ে ভেঙে দেব। অর্থাৎ একদিকে ডায়মন্ড হারবার মডেলের উৎপত্তি স্থল, সেখানেই সেবাশ্রয়ের উৎপত্তি স্থল, সেখানেই কোথাও একটা নিরাশ্রয় হচ্ছে ক্রমশ তৃণমূল কংগ্রেস। অন্যদিকে নিজের আশ্রয়েও শঙ্কা নিয়ে দাঁড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কবে ভাঙা পড়বে। আর ঠিক সেখান থেকে আমাদের আজকের কথা শুরু করব। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ঠিক 114 বছর আগের 1 এপ্রিলে ডুবে গিয়েছিল টাইটানিক। সময়ের ফেরে এবার তৃণমূলের টাইটানিক ডুবেছে, তাও আবার হীরক বন্দরে ভিড়বার আগেই। 15 বছরেই জাহাজ ফুটো, তাই কি বিপদ বুঝে সারেং ভাগাল বা শুকনিও ঝাঁপ দিলে অথই জলে। সোমবার রাতে রাজনীতির ডায়মন্ড মডেলের স্রষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট হরিশ মুখার্জি রোডের বাড়িতে বেআইনি নির্মাণ ভাঙতে নোটিশ পাঠিয়েছে তৃণমূলেরই হাতে থাকা কলকাতা পুরসভা। সব মিলিয়ে অভিষেক সম্পর্কিত মোট 21টি ঠিকানা নিয়ে তথ্য তালাশ শুরু করেছে তারা। সোমবার রাতের এই মোক্ষম ধাক্কা সামনে ওঠার আগেই সারেংয়ের প্রিয় শুকনি জাহাঙ্গীর ফলতার হালই ছেড়ে দিল। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। কথা শুনে রসিকতা করে অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী শনিবারের ডোজটা বোধহয় বেশি করা ছিল। কোথায় পুষ্পা, কোথায় আপনি? আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, ছেড়ে দিন আমার উপরে। ফলতায় যার অনুমতি ছাড়া নাকি পাখিও উড়তো না, সেই জাহাঙ্গীরে উড়ে গেল, ঝুঁকে গেলেন। তাতে তৃণমূলের অন্দরেই নিশানায় জাহাঙ্গীরের বস। এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। 15 বছরের মমতা সরকার পড়ে গেছে 15 দিন হলো, তার মধ্যেই এমন থরহরি কম্পমান দশা তৃণমূলের। হবে নাই বা কেন বলুন? অভিযোগের তো অন্ত নেই। ছোট বড় নেতাদের একটা বড় অংশই পাচার, তোলাবাজি, কাটমানির অর্থনীতিতে পিএইচডি করেছেন বলে অভিযোগ। তাদের হুম্বিতম্বিতে 15 বছরে মানুষের মনে ক্ষোভ জমেছে। সুযোগ পেয়ে তাই তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ। আর তাই কি 2024-এ গোটা রাজ্যের মধ্যে সর্বাধিক 1,68,372 ভোটে লিড পাওয়া ফলতাতেই উপনির্বাচনের স্কোর কার্ডেও গোল্লা পাবে বুঝে ডায়মন্ড মডেলের উপর ভরসা হারিয়ে মাঠ ছেড়ে পালালো যুবরাজের দলের
নাম্বার 10 জাহাঙ্গীর। ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরে নিই। পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেই, পুষ্পা আজকে বলছে আমি পগার পার। দরিয়ায় তুফান উঠেছিল সেই 4 মে। গেরুয়া ঢেউয়ের ধাক্কায় আদিগঙ্গা থেকে হুগলি নদীতে তৃণমূলের একের পর এক নৌকা ডুবেছে। এবার তো জাহাজে ফুটো। আর জানেনই তো, জাহাজে ফুটো হলে সবার আগে ইঁদুর পালায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এখান থেকে আমাদের আজকের বিতর্ক। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে, আমার একদম বাদিক থেকে অধ্যাপক ঝন্টু পরাইক, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন কৃষাণ মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমার ঠিক ডান দিকে রয়েছেন শ্যাম প্রসাদ, বিজেপির মুখপাত্র। এবং আমার সঙ্গে রয়েছেন সংঘপন্থী অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য। আমি শুরু করব কৃষাণবাবু আপনার কাছ থেকে। দলের প্রার্থী একেবারে শেষ লগ্নে এসে তাও ফলতার জাহাঙ্গীর নাম উইথড্র করে নিচ্ছেন। জানি এতে কিছু হবে না, ইভিএম এর নামটা থেকেই যাবে, কিন্তু এটা তো জাহাঙ্গীরও জানে। কেন বলে মনে হয় আপনার? 1 মিনিটে। কেন মানে সেটা তো ব্যক্তিগতভাবে উনি ডিসিশনটা যেহেতু ওনার ব্যক্তিগত, উনি বলতে পারবেন। দলীয়ভাবে আমাদের এটা কোনো ডিসিশন নয়। এখন উনি কি চাপের মধ্যে আছেন, ওনার কি বাধ্যবাধকতা আছে, এটা তো উনি ক্ল্যারিটি দিতে পারবে। কিন্তু যেইভাবে বিগত 9 তারিখে নতুন সরকার শপথ গ্রহণের পর থেকে রাজ্য জুড়ে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপরে যেভাবে আক্রমণ এবং ভোট পরবর্তী হিংসা নামিয়ে আনা হয়েছে, তাতে অনেকেও ব্রেকডাউন করেছে। যারা এখনও বুক চিতিয়ে তৃণমূলের কংগ্রেসের পতাকা ধরছেন, তারাই আগামী দিন তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবে। তো এইটার মূল্যায়ন দল করবে, বাংলার মানুষ করবে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা করবে। কিন্তু দলীয়ভাবে আমরা এটাকে সমর্থন করছি না। এটা দলের ডিসিশন নয়, এটা ওনার ব্যক্তিগত ডিসিশন। ঠিক, সময় অনেকটা আগেই থামলেন কৃষ্ণবাবু, ধন্যবাদ। আমি শ্যাম প্রসাদের কাছে আসবো। শ্যামবাবু, একটা কথা শোনা যাচ্ছে, ঠাড়ে ঠোড়ে অনেকে বলার চেষ্টা করছেন, ভয় দেখানো হলো কি জাহাঙ্গীরকে? কিন্তু কি এমন ভয় যে একজন বিধানসভার প্রার্থীও এভাবে উইথড্র করে নিতে পারেন? নাকি আসলে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই সরাসরি কোনো বার্তা দিতে চাইছেন? সরাসরি কখনো তার বাড়িতে নোটিশ পাঠাচ্ছেন, কখনো তার লেফটেন্যান্ট বলে পরিচিত ফলতাতে জাহাঙ্গীর, তিনি নাম তুলে নিচ্ছেন, এভাবে তোলা যায় না জেনেও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। ব্যাপারটা কি সম্ভব? 1 মিনিটে। দেখুন, প্রথমেই আমরা সেই ব্যক্তিকে খুঁজছি, যেই ব্যক্তি দাঁড়িয়ে গাড়ির উপরে বলেছিলেন 4 তারিখের পরে ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে, 4 তারিখের পরে তিনি দেখে নেবার হুঙ্কার। সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন 12টার পরে আপনি এখানে আসবেন। তিনি এখন কোথায় ডিজে বাজাচ্ছেন? ডিজে বাদ দিয়ে তিনি এখন হারমোনিয়াম কোন কুঠিরে গিয়ে বাজাচ্ছেন, আমরা তাকে খোঁজার চেষ্টা করছি। বাংলার জনগণ এবং আমরাও খুঁজছি যে কোন কুঠিরে তিনি হারমোনিয়াম বাজাচ্ছেন, আমরা দেখতে চাই। কারণ তার এই উস্কানিমূলক মন্তব্যের জেরে বিভিন্ন সময় তিনি করেছেন এই বাংলার বুকে বিজেপির আমাদের অনেক কর্মীকে বাড়ি ছাড়া হতে হয়েছে, অনেক কর্মী গুলি খেয়েছেন, অনেকের পরিজন হারা হয়েছেন। আমরা সেগুলো জবাব খুঁজছি, বাংলার মানুষও সে খুঁজছেন কোথায় সেই ব্যক্তি যিনি এত হুঙ্কার দিয়ে বাংলার পরিবেশকে অশান্ত করেছিলেন। তাকে প্রথমে খোঁজা হবে। পুষ্পা যিনি বলেছিলেন যে আমি তো পুষ্পা, আজকে কিন্তু শোনা যাচ্ছে মানুষ বলছে ভাগ পুষ্পা ভাগ, কত দূর ভাগতে পারবি? কেন বাংলার জনগণও খুঁজে বের করবে, কেন বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং এই আইন পুষ্পাকে খুঁজে নিয়েছে তার আসল জায়গা দেখিয়ে দেবে। বেশ, তার মানে একটা কথা সর্বপুরা স্বীকার করেই নিচ্ছে যে তারা আসলে খুঁজছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুঁজতে খুঁজতে কখনো বাড়িতে, কখনো ফলতায় পৌঁছে যাচ্ছে। আমি অধ্যাপক অরিন্দম ভট্টাচার্যের কাছে জানতে চাইব, গণতন্ত্রে দেখুন অনেক রকমের নজির থাকে। ধরুন এই 5 বছর আগেই যে বিধানসভা ভোটটা অরিন্দমবাবু, তাতে 77 জন এমএলএ নিয়ে বিজেপি বিরোধী দলের আসনে বসেছিল। তারপরে 1-2 করতে করতে কমতে কমতে সংখ্যাটা 65 দেশে দাঁড়িয়েছিল। কখনো উপনির্বাচনে হার, কখনো এমএলএরা দলবদল করেছে। কিন্তু 80 জন বিধায়ক নিয়ে বিরোধী আসনে বসার পর প্রথম নির্বাচনটাই বলা যায়, প্রথম নির্বাচনও নয়, একটা কন্টিনিউইং ইলেকশন, একটা আসনে ভোট বাকি ছিল, বাতিল হয়ে গিয়েছিল বলে, সেখানেই দলের প্রার্থী উইথড্র করে নিচ্ছেন নিজেকে। এই উইথড্র করাতে কিছু এসে যায় না জেনেও। আপনি কিভাবে দেখছেন এটাকে? 1 মিনিট। আসলে একটা চন্দ্রবিন্দুর গান ছিল, আমরা কলেজ জীবনে শুনতাম আর কি, নন্দন নলমন ঝিলমিল বারবার, সপ্তাহে একদিন ডায়মন্ড হারবার। হ্যাঁ, মানে এই গানটা এইভাবেই বোঝানো হতো, ডায়মন্ড হারবার একটা নিষিদ্ধ জায়গা, ওখানে লোকে নিষিদ্ধ কাজ করতে যায় ওইভাবে। কারণ জন্য এই ধারাটাকে
বজায় রেখেছে, কিন্তু তারপরে ওই সময় আমাদের এই ডায়মন্ড ছকটা না, ডায়মন্ড অমল দত্ত শুরু করেছিলেন মোহনবাগান মাঠে। আমি ইস্টবেঙ্গলের সাপোর্টার বলে বলছি না, ডায়মন্ড ছক। সেই ডায়মন্ড ছককে 13ই জুলাই 1994-তে ইস্টবেঙ্গল উড়িয়ে দিয়েছিল 4-1 গোলে। এটা আমি ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য, ডায়মন্ড ছকে যারা নেমেছেন না, এই 8 লক্ষ ভোটে জেতা, এই যে ডায়মন্ড হারবারের কিং, আসলে সেই কিং কিন্তু আর বেরোতে পারছেন না বাড়ি থেকে। ডায়মন্ড হারবারে তিনি যে মুঘল সাম্রাজ্যটা তৈরি করেছিলেন, জাহাঙ্গীর, শাহজাহান, গিয়াসউদ্দিন, বাবর এবং এই যে বিভিন্ন পুরা টোটাল মুঘল সাম্রাজ্য, সেই মুঘল সাম্রাজ্যের যে আসল লোক, তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাহলে আর জাহাঙ্গীর বেচারা কি করবে? জাহাঙ্গীর যে নামটা উইথড্র করেছে, এটা তার আমার মনে হয় তার নেতৃত্বের প্রতি অনাস্থা রেখে। এবং এই সত্যি কথা যেটা বলছি, 80 জনের মধ্যে কজন এখন সত্যিকারের তারা দলের মধ্যে আছেন আমার ঠিক জানা নেই। আমি মনে করি যে যারা ওইসব হুমকি টুমকি দিয়েছিলেন তারা কেউ দলের মধ্যে নেই। যারা ভালো মানুষ, আমি বিশ্বাস করি তৃণমূলে অনেক ভালো মানুষ আছেন কৃষ্ণানুদার মতো, তাদের এই ভয়টা করবে না, কারণ তাদের কেউ ভয় দেখায় না, তাদের কেউ হুমকি দেয় না। বারবার করে বলছি, যারা হুমকি দিয়েছিল, যারা বলেছিল একটা গাড়ির ছাদের উপর দাঁড়িয়ে 4টে করব, তারাই কিন্তু ভয় পাচ্ছে। যে সৎভাবে থেকে তৃণমূল করেছে, শোভনদেব চট্টোপাধ্যায় থেকে সুখেন্দু শেখর রায় থেকে কৃষাণু মিত্র, তাদের কোনো দিন কোথাও সমস্যা হবে না। তাদের বাড়ির সামনে কেউ ডিজে বাজাবে না, তার বাড়ির সামনে কেউ জেসিবি আনবে না। দেখবেন কাদের বাড়ির সামনে জেসিবি যাচ্ছে, কাদের বাড়িতে ভয় করছে। তার মানে ডায়মন্ড মডেলকে যে টার্গেট করা হচ্ছে বা নিশানা করা হচ্ছে, সেটা অরিন্দমবাবুর কথা তো স্পষ্ট। নিশানায় ডায়মন্ড মডেল। অধ্যাপক জন্টু পরাইক, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার না, দেখো, জাহাঙ্গীরের এই যে ওয়াক ওভার দেওয়া, এটা কিন্তু একদম ঠিক। লিডারশিপের প্রতি চরম অনাস্থা। এই যে লিডারশিপের ক্রেডিবিলিটি অভিষেক ব্যানার্জির কোনো দিন ছিল না। বিরোধীরা বলতো প্যারাশুটে আসা, আমরা বলতাম উত্তরাধিকার সূত্রে হঠাৎ করে প্রাপ্তি, যার কারণে আজকে দলটার মিডিল অর্ডার ছত্রখান হয়ে দলটা পর্যুদস্ত হলো 15 বছরে। সেই দলের সর্ব অধীশ্বর হয়ে বসে থাকা অভিষেক বাবু বা তার এন্টায়ার তৃণমূল দলটা ইনক্লুডিং মমতা ব্যানার্জি, এই জাহাঙ্গীর, শাহজাহান, জেসিবি, হামিদুল, আসাদুল, তারপরে শওকত মোল্লা, আরাবুলদেরকে কাজে লাগিয়ে ভোট লুট করে কার্যত কলকাতার মসনদ দখল করে রাজত্বটা চালিয়েছিল। এবং তুমি যে শুরুটা তোমার প্রোগ্রামের শুরুতে করলে, যে যখন জাহাজ ফুটো হয় ইঁদুর পালায়, এই ইঁদুর শুধু নয়, ধেরে ইঁদুর থেকে শুরু করে এই ক্রিমিনালরাও যে পালানো শুরু করে দিয়েছে, তার একটা চরমতম উদাহরণ। তোমাকে আমি শুধু এইটুকু বলতে পারি যে আজকে 80 জন বিধায়ক থাকার পরেও তারা ঠান্ডা ঘরে লড়াইয়ের ময়দানে কোথাও নেই, এটা জাহাঙ্গীররা বুঝে গেছে। জাহাঙ্গীররা বুঝে গিয়েই যখন দেখেছে দলের সর্বোচ্চ নেতারা শুধুমাত্র হারের কতগুলো পরিসংখ্যান নিয়ে তাদের উপার্জনের টাকা কোথায় কোথায় সাইফুন করে বাঁচা যায় সেই তত্ত্ব তালাশে ব্যস্ত, তখন তারা তো রণে ভঙ্গ দিয়ে পালাবেই ভাই। আমি কৃষ্ণানুবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে বিকাশ ভট্টাচার্য, কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ, সিপিআইএম নেতা, বিকাশবাবু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। এই জাহাঙ্গীর প্রসঙ্গে তার একটি বক্তব্য আমরা আজকে পেয়েছি, একবার শোনা। বিশেষ অভিযোগ, এরা সকলেই এদের ক্ষমতা ছিল প্রশাসন নির্ভর। আমি বহুদিন আগে বলেছি, প্রচার মাধ্যম আর পুলিশ উঠে গেলে পরে এই দলটা উঠে যেতে 5 মিনিটও লাগবে না। আজকে সেই জায়গায় গেছে। আর জাহাঙ্গীর তো নিঃসন্দেহে ওর সঙ্গে বিজেপির একটা বোঝাপড়া হয়ে গিয়েছে। বড় বড় কথা বলতে তো শুধু হয় না, কি পুষ্পা নেই ঝুঁকে গানা, কি হিন্দি ফিল্মের ডায়লগ দেওয়া সহজ, কিন্তু মাটি কামড়ে পড়ে থাকা কমিউনিস্টদের মতো অত সহজ কাজ না। ও বিজেপিকে শুভেন্দু কিনে নিয়েছে। এখানে আমার কৃষ্ণবাবু আপনার কাছে একটা প্রশ্ন। সুশান্ত ঘোষ স্বেচ্ছায় সিপিএম ছাড়েননি, কোনো প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াননি। সূর্যকান্ত মিশ্র ছাড়েননি, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াননি। সুজন চক্রবর্তী ছাড়েননি, কোনো প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াননি। এই 3টে নাম কেন বললাম? তার কারণ আপনারা ক্ষমতায় আসার পর এদের 3 জনের নামে কেস কামারি হয়েছে। সূর্যকান্তবাবুর বাড়িতে তো রেড করতেও পাঠানো হয়েছিল উষা মিশ্রের একটা এনজিওকে। কি ঘটলো বলুন তো? আমি মোহাম্মদ সেলিমের নামটাও যুক্ত করতে পারতাম, আর তালিকা দীর্ঘ করছি না। তাহলে কি ঘটলো বলুন তো, যে জাহাঙ্গীর খান এরকম ছেড়ে ছুড়ে পালিয়ে গেলেন? আপনাদের কি মনে হয়? দেখো, তোমরা কিনে নিয়েছে বিজেপি, মানে বিকাশবাবুর বক্তব্যটা শুনলাম এই কারণে। তোমরা খবর যদি আন্তরিকভাবে করো, তোমরাই এগুলো খুঁজে আনতে পারবে। হয়তো তোমরা আগামী দিন আনবে, হয়তো কিছুদিন পরে বা কিছু মাস বা বছর পরেই তোমাদেরকেই হয়তো দেখবো যে সেসব তোমরা সম্প্রচারিত করছো।
তৃণমূল তার খুঁজে কারণ পাচ্ছে না হচ্ছে কেন? অনেক কিছু পর্দার সামনে হয়, অনেক কিছু পর্দার আড়ালে হয়। বর্তমান যে দলটি ক্ষমতায় এসছে এবং দেশের ক্ষমতায় আছে, তারা ত্রাস সৃষ্টি করা এবং সন্ত্রাস কিভাবে পরিচালিত করতে হয় তারা ভালোভাবে জানেন। এটা বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা, বাংলার মানুষের নতুন করে অভিজ্ঞতা হয়েছে। যেহেতু আমার ভাই শ্যাম বিজেপির প্রতিনিধি যিনি, ও বলল ভাগ পুষ্পা ভাগ। আমরা জানি বিজেপি যাদেরকেই ভাগ ভাগ বলেছিল তারা ভাগে 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 গিয়ে ওই বিজেপিতেই শরণ নিয়েছিল এবং বিজেপি তাদেরকে সাদরে সদর দিয়েছিল। এবং এইটাই প্যাটার্ন বিজেপি যাদেরকেই ভাগ বলে, যাদেরকেই চোর বলে, যাদেরকেই দুর্নীতিগ্রস্ত বলে, তাদেরকেই বিজেপি শরণ দেয়। এবং বিজেপি যারা বুক চিতিয়ে প্রথম দিন থেকে করেছিল তাদেরকে ব্রাত্য করে তাদেরকেই মাথা বসায়। রাজ্যের মন্ত্রী থেকে, দেশের মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী বসায়। পুরোপুরি উদাহরণ আছে বর্তমান আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধেও একই অভিযোগ, যে অভিযোগটা আমরা করিনি, তার অভিযোগ করেছিল 2016 সালে বর্তমান বিজেপি দল। আমার একটা প্রশ্ন সুতরাং আছে, এইটা প্যাটার্ন বিজেপি। যত বিশ্বের চোর, ভারতবর্ষ জুড়ে চোর, তারা বিজেপির শরণে গিয়ে ওয়াশিং মেশিনে তারা পরিষ্কৃত হয়। বিজেপির আজকে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। আমার একটা প্রশ্ন আছে, প্যাটার্নটা যদি একটা হতো বিচ্ছিন্ন বলতে পারতে, কিন্তু এটা হচ্ছে মানে প্যান ইন্ডিয়া প্যাটার্ন। বলুক কোনো কেউ বিজেপি বা অরিন্দম দার মতো লোকজন যে এটা না আমরা ব্যতিক্রম, বলতে পারবে না। অলরেডি আমি উত্তর কলকাতায় বলতে পারি যে যত যারা ফুলে ফেপে উঠেছিল আমাদের দলের অনেক নেতাদের আশেপাশে যাদেরকে দেখা যেত, তাদেরকে অলরেডি আমি বিজেপির নেতাদের আশেপাশে দেখতে পাচ্ছি। তো সুতরাং একটা এমন কিছু নয়। গণতন্ত্রের একটা সুবিধা আছে কৃষ্ণবাবু, এই যে কেউ কেউ যে ফুলে ফেপে উঠেছিল এবং তাদের যে আপনাদের দলের নেতাদের পাশেই দেখা যেত, এটা অন্তত পালা বদলের পর আপনাদের মুখ থেকে আমরা জানতে পারছি। এর আগে তো এটা স্বীকৃতি পর্যন্ত ছিল না। এনিওয়েজ, আমি একটা অন্য প্রশ্ন করব, কিন্তু তার আগে নওশাদ সিদ্দিকীর বক্তব্য শোনাবো আপনাকে। নওশাদ সিদ্দিকীর বক্তব্য এই জাহাঙ্গীর খানের নির্বাচন থেকে সরে দাঁড়ানো, কি বলছেন নওশাদ? স্বেচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন। এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে, সেই অন্যায় দুর্নীতির আর মাপ ক্ষমা বাংলার মানুষ করবে না। নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ চাইবে না। আমি কৃষ্ণবাবু একটাই প্রশ্ন করবো আপনাকে। আপনি কিছুক্ষণ আগেই বলেছেন পর্দার সামনে একরকম, পর্দার পিছনে অনেক রকম খেলা চলে। এমনটা নয় তো পর্দার সামনে জাহাঙ্গীর ভিলেন হচ্ছেন, দল নিন্দা করছে, পর্দার পিছন থেকে দলই আসলে বলেছে জাহাঙ্গীরকে সরে দাঁড়াতে। নওশাদ একটা ইঙ্গিত দিলেন, কিন্তু দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। তুমি নওশাদকে দেখালে, তুমি তার আগে বিকাশ বাবুকে দেখাচ্ছিলে, ইনারা দুজনেই বিজেপির কুনকি হাতি হিসেবে কাজ করেছেন বিগত দিনগুলোতে। আমরা জানি যে কিভাবে হাইকোর্ট চত্বরে, বিভিন্ন কোর্ট চত্বরে কারা দাপিয়ে বেড়াতো। তো কেন ইনাদেরকে দিত? এখন যাক না, এখন হাইকোর্টে ডিএ মামলা হোক বা সুপ্রিম কোর্টে কোনো মামলা হোক, গিয়ে মামলা করে দেখা। এই তো উনি বলেছিলেন যে শুভেন্দু বাবুর আত্মসহায়ক মৃত্যুতে নাকি উনি তদন্ত করবেন, করে দেখা। এখন জানা গেছে কুনকি হাতিই থাকবে, সে সারা জীবন কুনকি হাতি করবে। আগামী দিন তৃণমূল ক্ষমতায় আসবে, এরা আবার সেই কুনকি হাতি করবে, ক্ষমা হয়তো চাই। তো সুতরাং দেখুন, এদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে নেই, এরা যাই বলে থাকুক। কিন্তু আমাদের একটা সাময়িক বিপর্যয় নিশ্চয়ই হয়েছে, কিন্তু সাময়িক বিপর্যয়ের জন্য আমার নেত্রীকে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করা হচ্ছে, নথিবদ্ধ হচ্ছে, সবকিছু নথিবদ্ধ হচ্ছে এবং থাকছে, এর জবাব আগামী দিন মানুষের সাথে সাথে মিডিয়াতেও আমরা নেব। মিডিয়াকেও নেবেন? আচ্ছা ঠিক আছে, মিডিয়াতেও নেব। মানে মিডিয়াতেও যেভাবে তুমি প্রশ্ন করছো, এগুলো একদিন তোমরা এটাই প্রশ্ন করবে, আমরা সেগুলো শুনবো। আচ্ছা বেশ বেশ, তাহলে কোনো অসুবিধা নেই, আমরা তো প্রশ্ন করবার জন্যই জন্মেছি। শ্যাম প্রসাদ, আপনার কাছে আমার প্রশ্ন, অন্তত দুজনের মুখ থেকে পরপর শুনলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলছেন, নওশাদ সিদ্দিকীও বলছেন। বিকাশবাবু খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছেন বিজেপি ওকে কিনে নিয়েছে, বোঝাপড়া হয়ে গিয়েছে, শুভেন্দুর সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে, এত নাম করে বলছেন। আর নওশাদ সিদ্দিক একটা প্রশ্ন রেখে দিচ্ছেন, তাহলে কি বিজেপির সঙ্গে কোনো বোঝাপড়া হলো? বোঝাপড়াটা যদি হয়েও থাকে, সেটা কি একবার সরাসরি জাহাঙ্গীর খানের সঙ্গে হলো নাকি অন্য কারোর সঙ্গে হলো? মানে জাহাঙ্গীর যার ছায়া, তিনি কি কোনো বার্তা পাঠালেন আপনাদেরকে? এর কথাটা তো শোনা যায় মাঝে মাঝে, আগেও শোনা যেত। কোনটা? দেখুন, বিকাশবাবু যেটা বলছেন, বিকাশবাবুর বোঝাপড়াটা তিনি ফিশ ফ্রাই যেদিনকে খেয়েছিলেন নবান্নে গিয়ে, সেদিনকে কিন্তু বাংলার মানুষ বুঝে গিয়েছিল। আর নওশাদ বরাবরই কার কোলে দুলছে সেটা কিন্তু কিষানন্দ ভালোভাবে জানে। ক্যামেরার সামনে এসে বলতে গেলে তাদের বলতেই হয় এই বিরোধিতা করাটা, কিন্তু এই হুমায়ুন বলুন আর নওশাদই বলুন, প্রত্যেকে কিন্তু তৃণমূলের কোলেই দুলছে। এদের এজেন্ডা একটাই বিজেপির বিরোধিতা করা, বিজেপিকে আসতে দেওয়া যাবে না। আর এই যে ডায়মন্ড হারবার মডেল, এই ডায়মন্ড হারবার মডেলটা কি?
এটা বাংলার জনগণ জানতে চায়। কি করে খোকাবাবু 7 লক্ষ ভোটে জিতেছেন, সেখানকার মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, সেখানে ক্যান্ডিডেটকে প্রচার করতে দেয়নি, অন্যান্য ক্যান্ডিডেটরাও বলছেন প্রচার করতে পারেননি বিভিন্ন সময়। তিনি যেই কাজগুলো করেছেন, মানুষ কিন্তু এখন মুখ খোলা শুরু হয়েছে। কাদের উপর অত্যাচার হয়েছে, ডায়মন্ড হারবার মডেল আমরা সকলের সামনে আনতে চাই এবং আমরা আপনাদের কাছে আগ্রহ প্রকাশ করবো, আপনারা যাবেন ডায়মন্ড হারবার, এখন প্রত্যেক জায়গায় যেতে পারবেন। আগে মিডিয়ার যাওয়াও বাধা ছিল সেখানে, এখন মিডিয়া সেখানে যাবে, প্রকৃত তথ্য তুলে আনবেন, বাংলার মানুষ দেখতে চায় ডায়মন্ড হারবার মিডিয়ার মডেলটা যাওয়া কি। বাধা ছিল, এটা ঠিক কথাই। আমি আপনাদের সকলের সঙ্গেই শেয়ার করতে পারি, যদিও আমার সেই সহকর্মী আমার আগের হাউসে রয়ে গিয়েছেন, কিন্তু আমার বলতে বাধা নেই, তার কারণ আমার মনে হয় সাংবাদিকতার কিছু জায়গাতে অন্তত কোনো সীমা থাকা উচিত নয়, সেটা সীমানা পেরোনো সাংবাদিকতা হওয়াটাই বাঞ্ছনীয়। কৃষ্ণবাবু, এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়ে আমি আমার পুরনো হাউসের এক সহকর্মীকে, তার নাম সৈকত, তাকে পাঠিয়েছিলাম। সৈকতের আবার কপালটা খারাপ, রথিনবাবুর বাড়িতে যেদিনকে ইডি হানা পড়লো, সেদিনকে কেন সৈকত ওখানে রিপোর্ট করতে গেছে সেটার জন্য তৃণমূল কংগ্রেসের লোকজন তাকে বেশ উত্তম মধ্যম আঘাত দিয়েছে। জাহাঙ্গীরের ডেরায় পাঠিয়ে আমি একটু চিন্তায় ছিলাম। কিছুক্ষণ পর এসডিপিওর ফোন পেলাম, কৃষ্ণবাবু, এই যে বিকাশবাবু বলছিলেন না পুলিশ না থাকলে দলটা 5 মিনিটে উঠে যাবে, এসডিপিও আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওকে যে পাঠিয়েছেন বাচ্চা ছেলে জাহাঙ্গীরের ডেরায় গেছে, জাহাঙ্গীরের ডেরায় এসডিপিও বলছেন যদি কিছু হয়ে যায়। আমার মুখটা বরাবর খারাপ, আমি জিজ্ঞাসা করছিলাম কি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবেন নাকি। এই ছিল জাহাঙ্গীর খান। এরকম একটা লোককে আপনারা প্রার্থী বা করলেন কেন? এখন শুনছি আপনাদের দলের যে বৈঠক চলছে সেখানে জাহাঙ্গীরের বহিষ্কারের দাবিও তুলেছেন বিধায়কদের একাংশ। সৌরভ আমার সহকর্মী রয়েছেন, আমি যদি সৌরভকে পাই নিশ্চয়ই ফোনে জানবার চেষ্টা করব। জাহাঙ্গীরের বিষয় নিয়ে নাকি উত্তাল হয়েছে আজকের সভা। তো আমি জানতে চাইবো কৃষ্ণবাবু, এই জাহাঙ্গীর খানদেরকে টিকিট দেওয়ার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের কেন হয়? দেখো, সেটা তো দলও মূল্যায়ন করবে, যে যদি কোনো ভুল চুক্তি হয়ে থাকে সেটাকে নিশ্চয়ই আগামী দিন শোধন করা হবে। কিন্তু তুমি যেহেতু ডেরার কথা বললে, ডেরার কি অভাব হয়েছে? তুমি আগামী দিন দেখতে পাবে কত নতুন নতুন ডেরা তৈরি হচ্ছে, অলরেডি আমরা নাম শুনতে শুরু করেছি। তোমার কি মনে পড়ে ব্রিজভূষণ শরণ সিং, যিনি স্বীকার করছেন টিভির ক্যামেরার সামনে, সাংবাদিকের সামনে, আমি একটা খুন করেছি, তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। কুস্তিগিররা রাস্তায় ধর্ণা দিয়ে বলছে শিরতাহানি হয়েছে, তার কোনো ব্যবস্থা হয়নি। তো এরকম তো দেখেছি, উন্নাও থেকে হাতরাস থেকে আমরা ভুড়ি ভুড়ি দেখেছি, এই রাজ্যতেও আমরা দেখেছি। বিজেপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির নেতারাই একসময় করেছে। আমি আপাতত কুণাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনাই। কুণাল বাবু কিন্তু এই গোটা ঘটনাতে যা যা বলেছেন তাতে আপনাদের সকলের মনে হতে পারে কুণাল বাবুর নিশানায় আসলে কি বিজেপি, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, জাহাঙ্গীর খান, নাকি আপনারাই বাবু? পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। অর্থাৎ জাহাঙ্গীর খান কেন ভয় পাচ্ছে এবং জাহাঙ্গীর খান কোন নির্বাচন থেকে নাম তুলে নিচ্ছে, এটার উত্তর দেওয়ার দায় নয় নয় করে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই চাপিয়ে দিলেন কুণাল ঘোষ। শুনলেন তো আপনারা, কোনোটা আমার অতিশয়োক্তি নয়। ডায়মন্ড হারবার মডেল থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবকটা নামই কুণাল ঘোষের মুখ দিয়ে উচ্চারিত হলো, আমার মুখ দিয়ে নয়। তাহলে প্রশ্ন এখানেই, জাহাঙ্গীরকে নিন্দাটা, জাহাঙ্গীরের এই সরে দাঁড়ানোকে নিন্দা করা, অত্যন্ত নিন্দা করা, তৃণমূল কংগ্রেসের যে দলীয় বয়ান, এটাকে লোক দেখানো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের খবর আপনাদেরকে দেবো। কিছুক্ষণ আগেই বলছিলাম যে বৈঠক আজকে বসেছে তৃণমূল কংগ্রেসের, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরা উপস্থিত রয়েছেন। সেই বৈঠকে উঠে এলো জাহাঙ্গীর প্রসঙ্গ। কিভাবে জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সৌরভ। অনির্বাণ, আজকে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ছিল কালীঘাটে। সেখানে বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারা বক্তব্য রাখার আগেই সেখানে উপস্থিত বিধায়কদের একটা অংশ কার্যত জাহাঙ্গীর খান নিয়ে বিষোদ্গার করেন এবং তারা বলেন যে জাহাঙ্গীর খান যে এই নির্বাচন থেকে সরে এলেন, এটা কি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি দলের সঙ্গে আলোচনা করে তিনি এটা করেছেন? তিনি যদি দলের সঙ্গে আলোচনা করে না করেন তাহলে অবিলম্বে তাকে বহিষ্কার করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বিধায়করা এই দাবি করেন যে অবিলম্বে বহিষ্কার করা হোক। এই দাবি থেকেই একটা জিনিস স্পষ্ট যে জাহাঙ্গীর খানের আজকের এই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস দলকে কতটা অস্বস্তিতে ফেলেছে, সেটাই বৈঠকেও কিন্তু ছায়া ফেলে গেল। অনির্বাণ।
অনেক ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। জাহাঙ্গীর খানের প্রসঙ্গ যেভাবে তৃণমূল কংগ্রেসের বৈঠকে, আমি অধ্যাপক ঝন্টু বড়াইকে আপনার কাছে আসবো। আমি কুণালবাবুর বক্তব্য থেকে বোঝার চেষ্টা করছিলাম, খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম যে জাহাঙ্গীর খান তৃণমূলের অস্বস্তি নাকি জাহাঙ্গীর খান তৃণমূলের খড়কুটো। আপনার কি মনে হয়? না দেখো, কুণালবাবুর যেটুকু কথা আমি বুঝলাম তাতে কিন্তু দলের অভিষেক নামক নেতৃত্বের প্রতি কিন্তু উনি একটা চরম অনাস্থা এখন দেখালেন। অথচ তুমি তাকিয়ে দেখো কুণালবাবুর পলিটিক্যাল যে মুখপাত্র, তার আগে জেলে যাওয়ার আগের প্রভাব, জেল থেকে আসার পরে প্রভাব, ক্রমাগত কিন্তু একটা ইউনিভার্সিটি ছিল না তার। কখনো তিনি মমতা ব্যানার্জির দিকে ঝুঁকছেন। কুণালবাবুরই তো মুখে আমরা অভিষেক বাবুর জয়গান শুনেছি একটা সময়। অর্থাৎ দলের যেদিকে ভর কেন্দ্র শিফট হচ্ছে তিনি ঘুরে যাচ্ছেন। আজকে যেহেতু দলের মধ্যে একটা সাংঘাতিক অভিষেক মডেল নিয়ে বিরূপতা তৈরি হয়েছে, সাংঘাতিক অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, আজকে কিন্তু খোঁচাটা তিনি অভিষেককেই দিলেন কার্যত। তাহলে আপনি বলছেন বিজেপির মতো টার্গেট অভিষেক মডেল বা টার্গেট ডায়মন্ড হারবার মডেলটা এখন তৃণমূলের ভিতরে একদম সরাসরি প্রকাশ্যে মমতা ব্যানার্জি সেন্সার করার পরেও কি কেউ শুনেছে? মমতা ব্যানার্জি প্রকাশ্যে সেন্সার করেছে, কিছু এই চুনোপটি কিছু মুখপাত্রকে শোকস খেলা খেলেছে, কিন্তু তারপরেও অভিষেকের বিরুদ্ধে অবস্থান দলের কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তন বিধায়করা পর্যন্ত বলছে অসম্মান করতো, পাত্তা দিতেন না, একের পর এক। এবং আজকে ফলতার জাহাঙ্গীর যে সরে গেল, সেটাও তো তার গুরু, 7.5 লাখই ভোটে জেতা গুরু, যাকে তিনি প্রায় 89% বেশি ভোটে ফলতার থেকে লিড দিয়েছিলেন, তার প্রতি তো অনাস্থা। গাছে তুলে দিয়ে সরে গেছেন তিনি, এখন এই যে ওয়াক ওভারটা দিলেন, এটা তো অফিসিয়ালি দেওয়া যায় না, কোনো ইয়ে নেই। এই বার্তাটা দিয়ে প্রশাসনকে বোঝাতে চাইলেন আমার বিরুদ্ধে যেন একটু কম রয়েস হয়ে শাস্তি ইয়ে করা হয়, কারণ এই রক্ষা কবচটা ভোটের রেজাল্টের দিন অবধি, তারপরেই জাহাঙ্গীরের কি হবে জাহাঙ্গীর জানে। নওশাদ সিদ্দিকী যে ইঙ্গিতটা দিচ্ছেন, আপনি সেটা নিয়ে কি বলবেন? মানে জাহাঙ্গীর খানকে সামনে রেখে কেউ ইঙ্গিত দিচ্ছেন না? না, দেখুন আমি বিশ্বাস করি যে জাহাঙ্গীর খান পরিস্থিতিটা বুঝে ফেলেছে। এতদিন ভোট লুট করেছে, খুব কাছের মানুষ হয়েছে। জাহাঙ্গীর তো নেতা নয়, কতগুলো নটরাইজ ক্রিমিনাল, সত্যি কথা একদম পরিষ্কার। ওর যা কেস খামারিগুলো হয়ে আছে, ও জেলে চলে যেত রক্ষা কবচটা না পেলে। এটা করে বরং ও প্রশাসনকে বার্তা দিল, প্রশাসন নিয়েছে কিনা প্রশাসন জানে, বিজেপি নিয়েছে কিনা বিজেপি জানে। তবে নওশাদ বা বিজেপির বিকাশবাবু এরা বিভিন্ন ধরনের বায়নারিগুলো সেট আপ করবে। আচ্ছা বলো, আজকের দিনে বিজেপির জাহাঙ্গীরের কথা শোনার জায়গাটা কোথায় আছে? ফলতায় 30% মুসলিম ভোট, 70% হিন্দু ভোট। যদি জাহাঙ্গীর দাঁড়িয়ে থেকেও লড়তো, আমি বিশ্বাস করি জামানত বাজেয়াপ্ত হতো। 1,62,000-এরও বেশি মার্জিনে যেত। ও সব শোনো, 1,62,000। এবারে ঝড়ে তুমি দেখেছো ভোট লুটটা, এবং 64,000 ভোটারের ভোটটা বাতিল হওয়ার ফলে যেখানে উদয়ন গুহ লক্ষাধিকের উপরে ভোটে লিড পেয়েছে, সেখানে তিনি কি করলেন? অ্যাম্বুলেন্সে বোরখা পরে পালালেন। এগুলো গল্প নয়, এগুলো কতটা জল মিশানো ভোট হয়েছে, কতটা 21-এর নির্বাচনটা কার্যত হয়েছে হয়নি, এগুলো আমরা প্রত্যেকেই জানি। এগুলো যে তথাকথিত 1 লাখ, 1.5 লাখ, 7.5 লাখ এই ভোটগুলো আমার কথা নয়। তুমি যদি ACLED আর্ম কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা দেখো, যেগুলো তো একদম সম্পূর্ণ পরিমাণে আন্তর্জাতিক সংস্থা একটা, তারা যে ডায়মন্ড হারবারের ফিচার্সটা দিয়েছিল ভোটের, সেটা তো তৃণমূলের অন্দরমহলেই এখন কথা উঠছে, যেগুলো ভোট হয়নি, ওগুলো সন্ত্রাস হয়েছে। আর লাস্ট একটা কথা, যেই চিংড়িখালি, মানে ইয়েতে প্রাগৈতিহাসিককালে চিংড়িখালি, পরবর্তীকালে হাজিপুর এবং ব্রিটিশদের ডায়মন্ড, সুবে বাংলা ভারতকে যে সবচেয়ে বেশি পরিমাণে ট্যাক্স দিয়ে ভারতকে গঠন করতে সাহায্য করতো এই ডায়মন্ড হারবারই, ব্রিটিশরা তাকে হিরে বলেছিল। সেই ডায়মন্ড হারবারটাকেই একটা সন্ত্রাসের মডেলের রূপ দিয়েছে। এর থেকে অভিষেক ব্যানার্জি বাঁচবেন না। অভিষেক ব্যানার্জি বাঁচবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচবেন না, মানে রাজনৈতিকভাবে বাঁচার কথা বলছেন নিশ্চিতভাবে ঝন্টু বড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পলিটিক্যালি টার্গেট করা হচ্ছে, সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার দলীয় মিটিংয়ে বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওরা আমার বাড়ি ভাঙার নোটিশ পাঠিয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং যা পারে করে নিক, আমি এখান থেকে সরছি না। আমি কৃষ্ণবাবু এটা জিজ্ঞাসা করবো আপনার কাছ থেকে, আপনারা কি কোথাও কোনোভাবে মনে করছেন যে জাহাঙ্গীর খান আসলে একটা অনুষঙ্গ মাত্র, মূল টার্গেট ডায়মন্ড হারবার মডেল, আর সেই মডেলের অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন আপনারা? দেখো, প্রথম কথা হচ্ছে যে 7 লক্ষ 8 লক্ষ ভোটে জেতা যদি অপরাধ হয়, তাহলে তার থেকে বেশি ভোটে প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিদিশা থেকে গত লোকসভা নির্বাচনে জিতেছে। আরও বেশি ভোটে আসামের একজন কংগ্রেস নেতা জিতেছে। তো তাহলে বিজেপি নিজের নেতার বিরুদ্ধে তদন্ত করুক, কংগ্রেসও করুক। তো 7 লক্ষ ভোটে জেতা যদি অপরাধ, তাই মাপকাঠি হয়। দুই
ডায়মন্ড হারবার মডেল তো আমরা এটাও দেখেছি যে যখন বিভিন্ন রাজ্যতে অনাহারে বুভুক্ত মানুষরা কোভিডের সময় নিজের নিজের রাজ্যতে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন, বাস ট্রেনের অভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন হাজার হাজার মাইল, তখন ডায়মন্ড হারবার মডেল কিন্তু সেখানকার স্থানীয় লোকেদের সাথে সাথে পরিযায়ী মানুষদের দুবেলা খাবার বাড়িতে বাড়িতে সরবরাহ করেছে। আমরা দেখেছি কিভাবে বৃদ্ধ মানুষদের, কিভাবে তাদের যে ভাতা, তাদের যে বার্ধক্য ভাতা, তাদের বাড়িতে বাড়িতে পরিষেবা দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন মানুষের অসুবিধা দিয়েছি। প্রবলেমটা হচ্ছে যে তোমরা একতরফা আলোচনা করছো, তোমাদের কোনো বাধ্যবাধকতা বা দিল্লির কোনো সন্ত্রাস ভয় থাকতে পারে, যেটা হয়তো জাহাঙ্গীরও হয়তো আজকের দিনে ফেস করছে। আমরা বলছি মানুষ বিচার করবে। মানুষের উপর এত ভয় কেন, এত মানে আস্থার অভাব কেন? আমরা তো মানুষের উপর এখনো আস্থা রাখি। আমরা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্র সরকারের উপর কোনো আস্থা নেই। ভোট লুট না হলেও গণনা লুট হয়েছে, আমরা বুক ঠুকে এখন বলছি তার জন্য নেত্রীর প্রতিবাদ, তিনি রিজাইন করেননি, সেই প্রতিবাদ থাকবে, ইতিহাস বিচার করবে। কিন্তু ডায়মন্ড হারবার মডেল তোমরা যেটাকে ব্যাখ্যা করে তুলে ধরতে চাইছো, আমাদের কাছে ডায়মন্ড হারবার মডেলের মানে যে সেখানকার গরিব প্রান্তিক মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের অভাব অনটনে দলীয়ভাবে পাশে দাঁড়ানো, সরকার না থাকলেও সেটা হচ্ছে আমাদের কাছে সেই মডেলের একটা পিলার আজকে এরকম নিঃশব্দে সরে গেল। সেটা তো আমি বললাম তো যে সেটা বিপর্যয়। তাকে কিভাবে, কিসের তিনি শিকার হয়েছেন, কার কাছে নথি স্বীকার করলেন, কি তার বাধ্যবাধকতা ছিল, সেটা নিশ্চয়ই আগামী দিন সামনে আসবে, তোমরাই সামনে ধরবে। অনির্বাণ বা অসমের কংগ্রেস সাংসদ বললে বা শিবরাজ সিং চৌহান, এদের বিরুদ্ধে বিপুল সংখ্যক ব্যবধানে জেতার জন্য কি কোনো মামলা হয়েছে? ডায়মন্ড হারবারে মামলা হয়েছে, হাইকোর্ট বারবার অভিষেক ব্যানার্জিকে উপস্থিত থাকতে বলেছে, এমনও হাইকোর্ট বলেছে যে এবার উপস্থিত না থাকলে আমি একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিব। প্রাইমা ফেসাইতে কোনো কিছু তো স্ট্যান্ড করেছিল যে বিরোধী শূন্য। ভালো কথা, আমি ঝন্টুর কথাটা যদি মেনে নিই, তাহলে ভারতবর্ষের সব থেকে বড় শিক্ষা দুর্নীতিতে মধ্যপ্রদেশের ব্যাপমে কেন সেখানকার মন্ত্রীরা জেলে যায়নি, সেটা তো আমি জানতে চাই। সেখানে তাদেরকে কেন এই সব এজলাসে তারা ছাড় পেয়ে গেছে? যে সারা স্বীকৃত যে ভারতবর্ষে কেন বিশ্বে সম্মত সর্ববৃহৎ শিক্ষা দুর্নীতি হয়েছে, যেটা 13 বছর ধরে চলেছে মধ্যপ্রদেশের ব্যাপম 1 এবং ব্যাপম 2। বুঝলাম, মুশকিল হচ্ছে ব্যাপম নিয়ে কৃষ্ণবাবুদের 500 বার কথা বলার অধিকার আছে, দেশের গণতন্ত্র সেই অধিকার তাদেরকে দেয়, কিন্তু এ রাজ্যের মানুষ কি এই ব্যাখ্যাগুলো শুনতে চাইছেন? তৃণমূল কংগ্রেসের কাছে যখন এই খবরটুকুই নেই যে তাদের পার্টির মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খান, তিনি হঠাৎ করে আজকে সকালবেলা সাংবাদিকদের ডেকে, প্রেসকে ডেকে বলছেন আমি ভোটে লড়ব না। সুকান্ত মজুমদার, বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি, কি বলছেন শুনুন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খানকে পুরো ওই এলাকা সহ ওই জেলার পুরো সাম্রাজ্য তার হাতে তুলে দিয়েছিলেন, এবং মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ অভিষেক ব্যানার্জি, কাকে মারতে হবে, কাকে ধরতে হবে, কোন ডাক্তারবাবুর বাড়ি বুল্ডোজার দিয়ে ভেঙে দিতে হবে, কারকে উচ্ছেদ করতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার উপরে অত্যাচার করেছে, হিন্দুদের উপর বেশি করেছে। তো তার প্রচারে বা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি এখনো পর্যন্ত। দ্বিতীয়ত যে তিনি নমিনেশন তুলে নেবেন বা বলছেন আমি লড়াইয়ে নেই, নমিনেশন তোলার সময় নেই যদিও টেকনিক্যালি, আর সেটা পার্টি জানে না, পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানে না। তো ভাবতে হবে তাহলে পার্টিটা কিভাবে চলছিল, আদৌ কি পার্টিটা এখন আছে নাকি তৃণমূল নির্মূল হয়ে গেছে। আমি এখান থেকেই অরিন্দম ভট্টাচার্য আপনার কাছে আসবো, তারপর আমি শ্যামবাবুর কাছে আসবো। অরিন্দমবাবু, এই যে কথাটা সুকান্তবাবু বলছেন যে পার্টিটা আছে, তার সর্বোচ্চ নেতৃত্ব জানে না, আছে কি আদৌ নাকি নির্মূল হয়ে গেছে, জাহাঙ্গীর খানের প্রতি তৃণমূলের নির্ভরতা নিশ্চিতভাবে, আপনি যখন বলছিলেন আপনি কিন্তু বেশ কয়েকটা নাম বলেছেন, শোভনদেব চট্টোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়, কৃষ্ণবাবুকে ওই পঙ্ক্তিতে রেখেছেন, যারা ভয়ে ঘরে ঢুকে পড়েননি বা যাদের ভয়ে ঘরে ঢুকে পড়তে হয়নি। মানে জাহাঙ্গীরের প্রতি তৃণমূলের নির্ভরতা আর এদের প্রতি নির্ভরতা এক নয়। এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এখানেও শোভনদেব চট্টোপাধ্যায় তার বিরোধী দলনেতা হিসেবে তাকে মানবার জন্য যে দেওয়া চিঠিটা বা তাকে স্বীকার করবার জন্য দেওয়া যে চিঠিটা দল থেকে, সেটা রাজ্যের বিধানসভার যথেষ্ট বলে মনে হচ্ছে না। স্পিকারের সিদ্ধান্ত নিয়ে আমার কিছু বলবার নেই, তিনি তার জায়গায় সর্বোচ্চ, কিন্তু কোথাও তো বিজেপির তরফ থেকেও এই উদ্যোগটা থাকা দরকার। তারাও তো স্পিকারের কাছে গিয়ে বলতে পারেন যে না যথেষ্ট, দল থেকে চিঠি দিয়েছে, আবার 80 জনের না হলেও চলে। আপনার কি মনে হয়? না, আমি নাহলে কিন্তু জাহাঙ্গীরদের ডমিনেশনটাই থেকে যাবে, শোভনদেব চট্টোপাধ্যায়। হ্যাঁ, এটাই খুব চিন্তার ব্যাপার। কৃষ্ণদা ডায়মন্ড মডেলের খুব
সুখ্যাতি করছিলেন, যেটা কৃষ্ণানুদার কাছ থেকে আমার এক্সপেক্টেড নয়। মুশকিলটা হলো যে আমরা কিন্তু ৩৫ বছরের একটা দলকে দেখেছি 2011-তে ওই রকম পরিমাণ হেরে গিয়ে মাত্র 8 বছরের মধ্যে শূন্য হয়ে যেত, মানে একদম মানে শূন্য মানে শূন্যই, এবং শূন্যের হ্যাট্রিক এখনো শূন্যই ধরা যায়। ওই একটা পেয়ে গেছেন, ভালো পেয়েছেন, ভালো কথা। এই মডেল কিন্তু আমি নতুন সরকারের দিকে বলছি, আমি আর তৃণমূলের দিকে তাকাতে চাই না, কারণ নতুন সরকার মানুষের কাছে আশা নিয়ে এসছে। এই যে স্পিকারও চিঠিটা তুমি বললে, এই নতুন সরকারের দেখতে হবে যে নতুন সরকারের মধ্যে যেন সুশান্ত ঘোষ তৈরি না হয়, আরামবাগ মডেল যেন তৈরি না হয়, গড়বেতা কেশপুর মডেল যেন তৈরি না হয়, উদয়ন গুহ এক্ষুনি ঝন্টুদা বলছিল যেন কোনো নেতাকে এরম জায়গায় তৈরি না করা হয় যাকে বোরখা পরে অ্যাম্বুলেন্সে করে পালাতে হয়, এমন কোনো ডায়মন্ড হারবার যাতে মডেল তৈরি না হয়, খুব খুব চিন্তার ব্যাপার। এবং আমি মনে করি এই সরকারকে প্রথম থেকেই দেখতে হবে এই মডেল, এরকম নেতার আমাদের কোনো নতুন সরকারের প্রয়োজন নেই। সরকারকে কিন্তু মানুষ বদলে দেবে যদি এরকম আবার দ্বিতীয় মডেল হয়। আর একটা কথা বলে শেষ করি, কৃষ্ণদা বললেন ব্যাপম খুব বড় কেলেঙ্কারি ছিল, পার্থক্যটা কি জানেন? শিবরাজজি সিং চৌহান এসে নিজে মুখ্যমন্ত্রী হয়ে সেই ব্যাপম কেলেঙ্কারির ভারটা সিবিআই এর হাতে তুলে দেন। কাদের সিবিআই? আমি আমাদের কৃষাণুদার কথা, ঝন্টুদার কথা, শ্যামদার কথাই বলছি, তখন সরকারে ছিল ইউপিএ। নিশ্চিন্তে উনি তুলে দেন ব্যাপম 1, ব্যাপম 2, এবং প্রায় 38 জন ধরা পড়ে। তার মধ্যে দেখা যায় 2 জন বিজেপির মন্ত্রী যেমন আছেন, তার মধ্যে প্রায় 20 জন কংগ্রেসের নেতা পর্যন্ত আছেন। ব্যাপম যে দুর্নীতি বন্ধ হয়েছে এবং 2017 থেকে মধ্যপ্রদেশ পুরোপুরি ক্লিয়ার। তার মানে কি, আমি নিশ্চিন্তে সিবিআইকে দিয়ে দিতে পারি, আমি জানি ইউপিএ গভর্নমেন্ট চলছে, আমার কোনো ভয় নেই, কারণ আমি কোনো অসততার সঙ্গে যুক্ত নই। এবং একটা কথাই বারবার করে বলি, জনগণের ভোটে জিতুন, ওই রিগিং করে। আর লাস্ট কথা বলে, একদম লাস্ট কথা বলে বলছি, একটা পুরনো কথা ছিল রয়ের প্রথম লোকের মিস্টার কাওয়ের, যেটা কৃষ্ণদা বলেন, এভরি অ্যান্টি সোশ্যাল হ্যাজ ইটস সোশ্যাল বেস। সারা বছর চুরি করব, কিন্তু আমি কি করব? আমি বন্যার ত্রাণে সাহায্য করব, আমি ভিখারি ভোজন করাবো। এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যান্টি সোশ্যালের রবিনহুড নীতি। আমি সারাদিন চুরি ডাকাতি করব, করে বাইরে একটা রাখবো আমি উপকারী বন্ধু। এগুলো মানুষ ধরে ফেলে। আশা থাকবে শ্যামবাবুর দল নিশ্চিতভাবে এরকম ধরনের গরিব বন্ধুদেরকে একটু দেখে বুঝে মেপে চলবেন, তাদেরকে দলের ফোরফ্রন্টে তো নয়, সমাজেরও ফোরফ্রন্টে আসতে দেবেন না, এই আশা রেখে আজকের বিতর্ক এখানেই শেষ করছি। পদ্মপথে বাংলা, কালকে আশা করি নতুন পথে নতুন কোনো বিতর্ক নিয়ে আসতে পারবো আপনাদের সামনে, নতুন সরকারের নতুন কোনো কর্মসূচি নিয়ে আবারও একই সময় আপনাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকুন টিভি9।